সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই চ্যানেল আইয়ের প্রতিদিনের আয়োজন রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদি। সেই সাথে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানাচ্ছি চারজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিকে, যারা আজ আমাদের স্টুডিওতে আলোচনা করবেন। আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, প্রাধ্যক্ষ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাথে আমাদের আয়োজনে আরও উপস্থিত আছেন এহসান মাহমুদ, সাংবাদিক, কথা সাহিত্যিক, আছেন আলমগীর হোসেন, সম্পাদক, দ্য ডেইলি এক্সপ্রেস। সেই সাথে আমরা আরও পেয়েছি আমাদের স্টুডিওতে আফরোজা পারভিন, সমাজকর্মী। চারজনকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে নির্বাচন সম্মুখেই, সবার মাঝে একই বিষয় পর্যালোচনা আলোচনা যায় বলি, সব কিছুর কেন্দ্রবিন্দুতে নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নানা রকমের জোট করছে, নানা রকমের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। সেই সমীকরণকে কতটা এগিয়ে তা তো আমরা দেখতেই পাবো আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। তবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব স্টুডিওতে বিএনপি ও জোটের ভোট, এ বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমি আসতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে। আমরা যেমনটি দেখেছি যে গত 25শে ডিসেম্বর যখন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, এবং তারপরে বিএনপির মধ্যে যে একটা উৎসব নির্বাচনের বাংলাদেশের যে পরিবেশ, সেটা বোধহয় একটা নতুন মাত্রা পেয়েছে। এবং সেই সাথে গত 2-3 দিনে যে জোট গঠন বা ভোটে জোট হয়ে শরিক হওয়া, সেটা বোধহয় একই সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সহ সব কিছুতে একটা নতুন মাত্রা যোগ করেছে। আপনার কাছে শুনতে চাই। না, ধন্যবাদ আপনাকে। আমার ধন্যবাদ। আমার মনে হয় যে, যেহেতু আপনি 25 তারিখের কথা বললেনই, আমার মনে হয় যে আশঙ্কার যে জায়গা অবশিষ্ট ছিল, এবং একই সাথে এক ধরনের অস্থিরতা ছিল নির্বাচন কেন্দ্রিক, কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনটা এমন হলো যে সেগুলো আসলে তার অস্তিত্ব থাকবে কিনা সেটা এখন প্রশ্নের সম্মুখীন। এটা গেল রাজনীতির মাঠের কথা। একই সাথে নির্বাচন কমিশন এবং সরকার বারবারই আমাদেরকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করেছে যে ইলেকশন সঠিক সময় হবে, কোনো আশঙ্কার জায়গাটা নেই। আমার মনে হয় তারাও কনফিডেন্স পাবে যে একজন বড় নেতার যে শূন্যতা ছিল বা প্রধান নেতার যে শূন্যতা, সেটি কিন্তু পূরণ হয়েছে। একই সাথে নির্বাচন কমিশনও আমার মনে হয় যে তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, যে উদ্দীপনা দেখা যাচ্ছে রাজনীতির মাঠে, এবং ওনার আশাকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল যেভাবে রেসপন্ড করেছেন, সবাই মনে করেছেন যে একজন নেতার অভাব যেটি ছিল সেটি তার আশার মাধ্যমে পূরণ হবে। আমি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এর বাইরে রাখবো না। তাদের মধ্যেও এক ধরনের কনফিডেন্স আসবে যে একজন দেশের একজন নেতা প্রয়োজন হয়, কিন্তু সেই মাঠটা একটু শূন্যতা ছিল। যদিও আমরা জামাত ইসলামের যিনি প্রধান, ওনাকে দেখেছি বিভিন্ন সফরে গেছেন, অ্যাক্টিভিটিতে গেছেন, কিন্তু আদতে জামাতকে অনলাইনে আমরা যেটা দেখছি একটা অর্গানাইজ ফোর্স হিসাবে, কিন্তু কর্মী সংখ্যায় বা ভোটে আসলে সেই সংখ্যাটা খুবই নগণ্য বলে আমি এখনো মনে করি। যদিও হয়তো এবার জামাতের ভোট ইনক্রিজ করতে পারে, কিন্তু আসন সংখ্যা খুব বেশি এগুবে বলে কোনো জরিপই বলছে না। কিন্তু আমি কাউকে ছোট করছি না, কিন্তু তারেক রহমান যেভাবে এক্সপেক্টেড ছিলেন এবং যেভাবে আসলেন, তাতে অবশ্যই আশঙ্কার জায়গাটা অনেকটা কেটে যাবে। পরের যে অংশটা আপনি বললেন যে এই যে আসার পরে ঐক্য এবং জোটের রাজনীতি, আসলে এর গোড়ায় একটু যাওয়া দরকার। আরপিওটা এবার কেন সংশোধন করে বলা হলো যে জোট ভিত্তিক যে দলগুলো তারা মূল দলের বা তাদের ইচ্ছে অনুযায়ী প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, সেটা কেন বলা হলো আমার আসলে বোধগম্য না, বা এর পেছনে কোনো কারণ আছে কিনা। এখন যদি আপনি দেখেন যে রাজনীতি যে নতুন শেপ নিচ্ছে, পার্টিকুলারলি গতকাল থেকে, তখন কিন্তু মনে হচ্ছে যে এটার সাথে একটা যোগসূত্র থাকতে পারে। এনসিপির সাথে জামাতের জোটের কেন্দ্রিক যে আলোচনাটা হচ্ছে, তখন কিন্তু আমার মনে হয় যে এগুলোকে করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একটা বড় গ্রুপ সেখান থেকে বেরিয়ে গেল। তো যদি সেটা না হতো, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জোটবদ্ধ নির্বাচনের ইতিহাস অনেক আগে, সেই 56-তে আমাদের যুক্তফ্রন্ট থেকে শুরু হয়েছে। যদি নিকট অতীতে আমরা তাকাই, তাহলে আপনার 2001-এ বিএনপি জামাত জোট করেছে, 18-তে বিএনপি জোট করেছে অন্যান্যদের সাথে। আওয়ামী লীগ একটা লম্বা সময় যে ফ্যাসিজমকে প্রথিত করলো, তথাকথিত জোটবদ্ধ ছিল, এবং তারা এমনও দল এখন যেমন বাধ্য হয়ে করছে, এই ধানের শীষ প্রতীকে নির্বাচন পদত্যাগ করে করতে হচ্ছে, তখন তো অপশন ছিল যে আপনি দলের প্রতীক থেকেও নির্বাচন করতে পারেন বা নৌকো প্রতীক থেকে। কিন্তু তারা আসলে দলকে গুরুত্ব না দিয়ে, প্রতীককে গুরুত্ব না দিয়ে, বাধ্যবাধকতা না থাকার পরেও কিন্তু নৌকোয় নির্বাচন করেছে। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের এখানে জোটবদ্ধ নির্বাচনে প্রধান দলের সঙ্গে থেকে ছোট রাজনৈতিক দলগুলো এবং নেতাদের একটা বিকশিত হওয়ার একটা প্রক্রিয়া ছিল, এক্স্যাক্টলি। এবং এটা আমরা যখন ইনক্লুসিভ ডেমোক্রেসি বলছি, তারও কিন্তু একটা বড় এলিমেন্ট যে আপনি ওই স্বাধীনতাটা দিবেন। কিন্তু কেন এবার এটা করা হলো সেটা বোধগম্য নয়। বরং আমি বিএনপির একটা প্রশংসাই করি, তারা যখন দেখছে যে আশঙ্কা তৈরি হয়েছে সিট হারানোর, কারণ ছোট দলগুলোর ভোট ব্যাংক অবশ্যই ছোট,
তখন কিন্তু তারা অপশন তৈরি করে দিয়েছে যে তুমি তোমার দলের বাইরে গিয়ে আমার দলের মেম্বারশিপ সাথে নিয়ে তুমি ভোটটা করতে পারো। এবং এটা কেন, যেহেতু তারেক রহমান বারবার বলছে যে আমরা জাতীয় সরকার করতে চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট করতে, এবং উনি সেদিন ওনার বক্তব্য এটা ক্লিয়ার করেছে সবাইকে নিয়ে। বাবার তার রিফ্লেকশনটা কিন্তু বিএনপিতে আছে, তাদের দলের অনেক বড় বড় নেতারা বিভিন্ন আসনে আছে। তারপরে কিন্তু যেগুলো ছোট ছোট দল, তাদের প্রধান নেতা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে, ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদেরকে কিন্তু তারা এনে সামনের দিকে- অ্যাকোমোডেশনটা করছে। Right. এটাকে আবার একটা আমরা যদি নেগেটিভলি এখান দেখার থেকে- চেষ্টা এখান থেকে করছে। আমি যদি আপনাকে থামিয়ে আমি এহসান মাহমুদের কাছে আসি, এই যে আসলে জুলাই আন্দোলনের যারা সামনের সারির কিংবা ছোট ছোট দলগুলোর যারা প্রধান সভাপতি বা সাধারণ সম্পাদক, এমন মানে দেরকে নিয়ে বিএনপি একটা জায়গা করে দেওয়া, অথবা বিএনপির নিজের প্রতীকটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, আপনার কি মনে হয় যে আসলে দুটোর কোনটা কিভাবে কাজ করবে? এখানে উইন উইন সিচুয়েশন বলে একটা টার্ম আমরা জানি, যে সেটা কি আসলে ঘটবে এখানে? আপনার মতামত কি বলে? জি ধন্যবাদ। আগে বলে গেলেন মামুন ভাই, সেটা হচ্ছে আপনি বললেন উইন উইন সিচুয়েশন এবং বিএনপির প্রতীকটি আরও মানুষের কাছে বেশি করে পৌঁছে দেওয়া। দেখেন, আমি আপনার এই কথার সাথে একটু ভিন্ন মত শুরুতেই প্রকাশ করে রাখছি, জানিয়ে রাখছি। সেটা হচ্ছে বিএনপির যেই প্রতীক, এখন আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে বিএনপির দলীয় যেই প্রতীক সেটি ধানের শীষ, এটা আমরা জানি। তো এই প্রতীকটি নতুন করে বাংলাদেশের মানুষকে সামনে নতুন করে চিনিয়ে দেওয়ার কোনো কিছু নেই, যেটা আরপিও সংশোধনের সন্দেহ। এবং এটা ব্যাখ্যা করতে গিয়ে মামুন ভাই এটা কিছুটা বলেছেন যে জোটের রাজনীতিতে কেন এবার প্রতীক কেন বড় একটা ফ্যাক্টর, কিংবা আবার ফ্যাক্টর নয়, এটা আসলে কেন শেষ পর্যন্ত এমন হলো। আসলে দেখেন, আপনি আরেকটা কথা বললেন যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল বা অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদদের ক্ষেত্রে কিভাবে বিএনপি ছাড় দিতে পারতো, আমি যদি আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি সেটা দেখেন, বিগত 2 সপ্তাহ ধরে আমরা যদি দেশের রাজনৈতিক দলগুলোর জোটের রাজনীতি এবং এটার যদি গতিপথ যদি আমরা দেখতে চাই বা আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে এটি খুবই আমরা হতাশাজনক এই অর্থে, যারা নিজেদেরকে হাজির করেছিল নতুন বন্দোবস্তের দল হিসাবে, যারা নিজেদেরকে পরিচিত করার চেষ্টা করেছিল যে তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, তারা গণঅভ্যুত্থানের দাবিদার ভাগীদার, কিন্তু তারা এক ধরনের জনগণের সামনে ইভেন কি নিজেদের দলের মধ্যেও ঐক্য ধরে রাখতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং তারা এক ধরনের দলের যারা ইতিমধ্যে তাদের দলের যারা ফাউন্ডিং মেম্বার, তাদের অধিকাংশ জন তারা ইতিমধ্যে পদত্যাগ, দল ছাড়ার ঘোষণার কথা, আনুষ্ঠানিক ঘোষণার কথা তারা দিচ্ছেন এবং দলের একটি অংশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন, আদর্শিক প্রতারণা এবং হচ্ছে কি আর্থিক প্রতারণা এবং ঐক্য রাজনৈতিক কমিটমেন্টের প্রতারণা। তো এটা খুবই দুঃখজনক। তো সেক্ষেত্রে মনে হচ্ছে রাজনীতি তো কিন্তু কোনো একটি বিশেষ একটি দল কি করলো না করলো, তার সাফল্য বা তার ব্যর্থতা দিয়ে তো রাজনীতির দেশের গোটা রাজনীতি বিচার করা যাবে না, মানদণ্ড এটাতে বিচার করা যাবে না। সেটার জন্য বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র একটা কি ফ্যাক্টর এখনকার এই সময়ে বর্তমান না, এটার সাথে আমি একদমই বহুদলীয় গণতন্ত্রে তারা এখন আর কোনো কি ফ্যাক্টর নয়। কারণ তারা যে কেননা কি ফ্যাক্টর নয় সেটা এখন ইতিমধ্যে আজকে আমরা এখন যেই তারিখে দাঁড়িয়ে বসে কথা বলছি, আর 2 দিন পরেই আমরা 1 দিন পরেই আমরা হয়তো জেনে যাব যে আগামী জাতীয় নির্বাচনে কারা কারা মনোনীত প্রার্থী হইলেন এখন পর্যন্ত। যদিও প্রতীক বাছাইয়ের পরেও মনোনয়ন প্রত্যাহার করাটা সে সুযোগ থাকবে, কিন্তু নতুন করে প্রার্থিতা দাখিল করার তো সুযোগ থাকবে না। অতএব এই তালিকা দিয়ে কিন্তু একটা ধারণা আমাদের হয়ে যাবে যে তারা কারা এবং যেই দলটির সাথে তারা জোট করতে যাচ্ছে সেই দলের প্রধান এবং যেই নবগঠিত দলটি আপনি যেটি বললেন, মাত্র 3 মাস আগে, 2.5 মাস আগেও তারা বলেছে যে অতীতের ইতিহাসের কাছে তাদের দায় আছে, বিতর্কিত ভূমিকা রয়েছে, এমন কোনো দলের সাথে এমন কোনো দল বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন জানাবে না এবং তাদের সাথে আমরাও জোটে যাচ্ছি না। আমি এই জায়গায় তাহলে এহসান মাহমুদ আপনাকে যদি থামাই এবং আমি যদি এই সূত্রেই আসি আলমগীর হোসেন আপনার কাছে, যে আমরা যাব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর মুহূর্তেই আবার আসলে জোট হচ্ছে এবং একদিকে যেমন বিএনপিরও জোট আছে, তেমনি আমরা দেখেছি জামাতও এবার
জামাত এনসিপির সাথে জোটবদ্ধ হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে রাজনীতিতে একটা নতুন বোধহয় টক অফ দ্য কান্ট্রি যদি আমরা বলি ভুল হবে না, যে এনসিপির যারা তরুণ নেতারা যে স্বপ্ন নিয়ে একসাথে দল গঠন করেছিলেন, মানে তৈরি হওয়ার আগেই বোধহয় সেটা অনেকটা তাসের ঘরের মতো কেউ কেউ বলছেন যে ভেঙে পড়ছে। আপনি আসলে কিভাবে দেখছেন এই জোট, এই যে নতুন বন্দোবস্তের যারা এক ধরনের ভাগিদার বা মূল প্রবক্তা, তারাই যখন এভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন? দেখুন, এই কথা বলতে গেলে বেশ কিছু কথা চলে আসে। আমাদের আগের দুই আলোচক অনেক কথাই বলেছেন। প্রথমে আমি যদি এনসিপির কথায় আসি, আমি সরাসরি বললাম যে কোনো একটি দল আপনারা বলছেন। দেখেন, এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো, সেটাই তো মূলত নেতৃত্ব দিয়েছে আমাদের এনসিপির যারা এখনকার নেতা, তারাই মূলত মূল সংগঠক ছিল। তাদেরকে সারা দেশের মানুষ তাকে চিনতও না, চিনেছে তারা গত 1-1.5 বছর ধরে। 5ই আগস্টের পরাজয় হলো, একরকম দেশ তো তারাই চালিয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং এরই মধ্যে ধরেন বেশ কিছু মাস আগে তারা এনসিপি গঠন করলো ভোটের রাজনীতিতে ঢোকার জন্য। এবং দেখুন, বড় রাজনৈতিক দলগুলি নিয়ে কিন্তু এই নব্যগঠিত যে আমাদের নেতারা, তারা কিন্তু অনেক কথা বলেছে এই দলের মধ্যে গণতন্ত্র নাই, নানা রকম অসুবিধার। কিন্তু দেখুন তাদের দলটি কত ছোট একটি দল, তার মধ্যেই আপনি দেখেন কতবার ভাঙা গড়া, বিভক্তি, চলে যাওয়া, আসা। তাহলে আসলে বাস্তবে হচ্ছে কথা বলা যায় অনেক কিছু, আমি এখানে বসে অনেক কিছু বলতে পারি, কিন্তু যখন আমি কাজটি করতে যাব তখন আসলে যে জিনিসটা ফেস করতে হয়, সেই ফেস করার অভিজ্ঞতা তো এদের নাই আসলে। সে কারণে তারা বড় দলগুলি নিয়ে নানা রকম কথা বলে। কিন্তু শেষমেশ কি দাঁড়ালো আসলে দেখেন, গত 2.5-3 মাস আগেও তো বোধহয় এনসিপির যিনি প্রধান, তারা বলেছিলেন যে দেখুন, অতীতে বিতর্কিত মানে রেকর্ড আছে, তাদের সাথে আমরা কোনো জোটবদ্ধ করব না। সেই জায়গায় আমি যদি একটা প্রশ্ন জুড়ে দিই আলমগীর হোসেন, যে সেই জায়গা থেকে তারেক রহমান যে রাজস্বিক প্রত্যাবর্তন এবং তারপরে এই দুদিনের যে সবকিছু মিলিয়ে যে বিশ্লেষণ, সেখান থেকে কি এনসিপি আসলে তাহলে এই জোটের দিকে গেল? দেখেন, আমি তো মনে হচ্ছে সেটাই। দেখেন, তারেক রহমান আসার আগের একটা ইকুয়েশন ছিল, কিন্তু উনি আসার পরে কিন্তু পুরো সিনারিও পাল্টে গেছে। এখন যে মানে সারা দেশের সব মানুষের কাছেই কিন্তু এখন তারেক রহমান, বা বিএনপির যে একটা শূন্যতা ছিল, বিএনপি নিয়ে মূল নেতা না থাকলে যে একটা শূন্যতা সৃষ্টি হয়, অনেক কথা হয়, তো তখন যারা আসলে নানা রকম ইকুয়েশনের একটা, সেই ইকুয়েশনগুলি এখন আর মিলছে না। তো এখন আসলে সব মিলে কিন্তু আমরা সবাই চাই আপনার কাছে শুনবো যে ইকুয়েশনগুলো মেলানোর জায়গাটায় কে আসলে কতখানি কিভাবে ভাবছে বা কন্ট্রিবিউট করছে। তার আগে আমি আবার আসতে চাই আফরোজা পারভিন আপনার কাছে। একজন নারী হিসেবে আপনি নিশ্চয়ই বারবারই দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি ভোটে অংশগ্রহণ করার দৌড়ে নারীরা কতখানি পিছিয়ে। আপনার প্রত্যাশার জায়গা থেকে যদি জানতে চাই যে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এবং নারীদের এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়াটাই কিভাবে দেখেন? আমি আসলে আমার আগের প্রথম বক্তা যিনি বলে গেছেন ইনক্লুসিভ ইলেকশন করার কথা, তো সারা ওয়ার্ল্ডে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন হয়। তো তার মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু একটা পর্যায়ে এগিয়েছিল। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা, এনারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এর আগে। তো বর্তমানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ইনক্লুসিভ ইলেকশন বলতে যেটাকে বোঝায় যে দেখেন 50% হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে নারী ভোটার, রাইট? বাট 50% তো নেতৃত্বে যেতে পারবে না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত তো যাবে। বাট আমরা এটা দেখতে পাচ্ছি না। এবং আমি এনসিপির কথাও যদি বলি, যে এনসিপিতে অনেকগুলো মেয়ে দেখি যে গত কয়েকদিন আগে আপনার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন, কারণ তারা ওখানে কমফোর্টেবল ফিল করছে না। নারীরা প্রথম সারিতে বেশ কজন নারী ছিল যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, নারীরা কিছুতেই আপনার কমফোর্টেবল ফিল করতেছে না। তো এইটা একটা বিষয় যে নারীদেরকে এক নম্বর কথা হচ্ছে নেওয়া হচ্ছে না, এবং যারা যেতে চাচ্ছে তাদেরকেও নেওয়া হচ্ছে না, যারা আপনি বলেন বিএনপিতে অনেক মেয়ে আছে, আমি যাদের নাম বলবো না, বাট দে আর ভেরি কম্পিটেন্ট। ওই যাদেরকে ওই সব এলাকায় আপনার ছেলেদেরকে জায়গা দিয়েছে, ওই সব জায়গায় ভালো ভালো নারী আছে যারা কম্পিটেন্ট, দে ক্যান টক, দে ক্যান থিঙ্ক, দে ক্যান দে হ্যাভ স্টাডিড অ্যান্ড দে নো হাউ টু রান দ্য কান্ট্রি। বাট
তারা কিছুতেই এই জায়গাটাতে জায়গা করে নিতে পারলো না। তো এইটা আমার কাছে খুব কনসার্নিং এই একটা জায়গায় বিষয়। আপনি একটা প্রশ্ন, মানে আপনি যেটা বলছেন যে জায়গা করে নিতে পারলো না, আমার প্রশ্নটা আসলে জায়গা করে নিতে পারলো না, জায়গা দেওয়া করে হলো নিতে না। আমরা দিলাম এই না, কথা, সোজা কথা। সুযোগটা নেই। এটা নিয়ে যদি আমি অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে আসি, যে আমরা ভোটের রাজনীতিতে দেখি যে মাঠের রাজনীতিতে নারীরা কিন্তু অনেক এগিয়ে। আমরা যদি আমাদের মিছিল মিটিংগুলো দেখি যে কোনো বড় দলেরই, সেখানে নারীদের উপস্থিতি খুব চমৎকার। কিন্তু ভোটের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি যে নারীদের সরাসরি অংশগ্রহণ করাটা এখনো তুলনাতে আমার মনে হয় যে ওই যে কম্প্যারিজনের জায়গাটাই আমরা যেতে পারি না। আপনি না, একটা আপনার কি পজিটিভ মনে হয়? জিনিস দিয়ে শুরু করি। আপনি বোধহয় জানেন, নিশ্চয়ই আপনারা, উনি নিশ্চয়ই জানেন যে উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের সাউথ এশিয়াতে আমরা বেস্ট, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সবসময় 40 থেকে 50 মধ্যে থাকি। লাস্ট 2 ইয়ার্সে বোধহয় 25 অ্যারাউন্ড আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট র্যাঙ্কিং এ। এবং এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের গার্মেন্ট সেক্টরের নারীদের অংশগ্রহণ, আমাদের শিল্পায়নের নারীদের অংশগ্রহণ, নারী শ্রমিক তৈরির যে প্রক্রিয়া তৈরি হচ্ছে সেটা। এই মুহূর্তে আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করেন, আমাদের দেশের মেয়েরা, আপার কথাটাকে কমপ্লিমেন্ট করি, আমাদের দেশের মেয়েদের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ডেভেলপমেন্টটাকে আমরা টলারেট করি, তাহলে আপনি কেন প্রবলেমটার সমাধান পাবেন একটা। কিন্তু যখনই মেয়েরা আরেকটু এগোয়, তখনই দেখবেন যে যখন সাব গেমসে মেয়েরা খেলছে, দেশে চ্যাম্পিয়ন হচ্ছে, হাফ প্যান্ট নিয়ে কোনো কথা নাই, ওর ওড়না নিয়ে কথা নেই, যেমনি মেয়েটা সাব গেমসে চ্যাম্পিয়ন হয়ে লাইমলাইটে আসে, তখন সবচেয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পোস্ট দেওয়া, গ্রামে আগুন দেওয়া, ওকে স্কুলে বাধা দেয়া। তার মানে ওই লেভেল অফ টলারেন্সটা ডেভেলপ করেনি, যে কারণে সাউথ এশিয়াতে একদিকে যেমন ওরা নারী এম্পাওয়ারমেন্টে সবচেয়ে এগিয়ে উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ না, ভাষার প্রয়োগ অনলাইনে বাংলাদেশ চ্যাম্পিয়ন এই মুহূর্তে। এটা আমি উইথ এভিডেন্স অফ মাই কন্টেন্ট রিসার্চ থেকে বললাম আপনাকে আমি। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা ওই এম্পাওয়ারমেন্টটা হয়েছে, কিন্তু উপরের দিকে ল্যাডারে নারীর যে জায়গাটা, সেটার পুরোপুরি সামাজিক যে পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, সেটা হয়নি। এবং আনফর্চুনেটলি জুলাই আন্দোলনের পরে যেটা উল্টোটা হওয়ার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল হয়ে গেল উল্টোটা। এখন যেটা আমি আমার বিশ্ববিদ্যালয়ে কখনো মেয়েদের ওড়না নিয়ে আমাদের কথা হবে, প্রশ্ন এসেছে মার্কেটে যে- মারধর হবে, বা বাউলকে পিটাবে, লঞ্চে আক্রমণ হবে, একটা বাসে কথা বলে, আমি তো এটা কল্পনাই করিনি কখনো। আমি বড় সোশ্যালজিস্ট। এরকমও কথা এসেছে যে নারীরা ঘরে থাকলে সম্মানিত হবে, তার মানে কাজে কঘরটা মানে থাকবে। যেটা বলতে চাচ্ছি আমি আসছি পলিটিক্যাল কোশ্চেনে, তোমরা ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামোর নারীর অবস্থানটা কি হবে? যে দল ধর্ম নিয়ে কথা বলছে, ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে, ধর্মকে ব্যবহার করে বেহস্তযুগ বলে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, তারা আসলে কি ধরনের সমাজ কাঠামো উপহার দেবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এর উপরে আপার কথা যদি ঠিক হয় যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নারীদেরকে সেই যে আসনটা পাওয়ার কথা, আমি সংসদের সিটের কথা বলছি, সেই আসনটা দিচ্ছে না। এখানে ম্যাসকুলিনিটির ফ্যাক্টর আমরা সোশ্যালিটিতে বলি যে ম্যাসকুলিনিটি ফ্যাক্টর কাজ করে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, যে একটা নারী কতটুকু পর্যন্ত ফাইন্যান্সিয়াল এবিলিটি তার আছে, পরিশ্রমের জায়গাটা কতটুকু। কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গাটাতে আমরা যে সাকসেসগুলো মেয়েদের, ফর ইউ, ফর হার, এইটাকে ইভ্যালুয়েট না করে আমরা ওই ম্যাসকুলিনিটির জায়গায় যাই, যে আমার এই কর্মবাহিনী মেনটেন করতে পারবো না, মিছিলে কত লোক নিয়ে আসতে পারবে, এলাকার উন্নয়নটা খেয়াল রাখতে পারবে। কিন্তু ভুলে গেলে হবে না, আমাদের দেশে দুজন, যদিও একজন ফ্যাসিস্ট হিসেবে নিগৃহীত হয়েছেন, বাট আর একজন হাসপাতালে বসে অনেকের দোয়া পাচ্ছেন, তারা কিন্তু নারী এবং আমাদের দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। স্পিকার নারী এসছেন, অনেক মন্ত্রী নারী এসছেন। তার মানে যে জায়গাটা আমি এবং বলতে চাচ্ছি, challenging কাঠামোগত profession-এর পরিবর্তনটা জায়গায় অনেক দরকার। নারী। এবারে ভোট দেওয়ার ক্ষেত্রে এই কাঠামোগত পরিবর্তনের পক্ষে ভোট হোক। ভোট যেন এমন না যায় না নারীরা পিছিয়ে যায়, নারীদের একদম। অন্য নিয়ে কথা বলে, মার্কেটে লাঞ্চ, এটা যেন না হয়। না হয়। অনেক ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। সেই জায়গায় আমি একটু ওই সূত্র নিয়ে আমি আবার আসতে চাই হাসান মাহমুদ আপনার কাছে, যে আমরা যদি দেখি যে যেমনটি অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন বললেন যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই জায়গায় খুব পরিচিত মুখ এখন পর্যন্ত আমরা জানি যে বিএনপির রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ এরকম আরও খুব উল্লেখযোগ্য নারী নেত্রী যারা এখনো ভোটের মাঠে বোধহয় পিছিয়ে, তারা পাচ্ছেন কিনা ব্যাপারটা এখন একটা বড় প্রশ্নের মুখে। আপনার দিক, মানে আপনার কাছ থেকে আমি যদি জানতে চাই যে সেই জায়গায় আসলে এই যে ফ্যাক্টরগুলো যেগুলো দেখা হয় নারী নেত্রীর ক্ষেত্রে, আসলেই মানে শুধু সেই কারণগুলোর জন্যই কি নারীরা পিছিয়ে যাবে, বরং আমরা কি আসলে পারি না যে তাকেই ফ্যাক্টরগুলোকে একদিকে রেখে দলগতভাবে, জোটগতভাবে এগিয়ে দিতে? আচ্ছা জি, মানে আমার মনে হচ্ছে যে আমরা এখানে যেই রাজনৈতিক আলোচনাটা করতে শুরু করেছি, সেটা দিয়ে ঠিক এই আলোচনাটা যদি লিঙ্গভিত্তিক আলোচনা দিয়ে আসলে এই রাজনৈতিক আলোচনাটি আসলে সমাধান করা যাবে না, এবং সেটা আসলে আমার মনে হয় যে ওয়াইজ আলোচনা হবে না শেষ পর্যন্ত।
কারণ আপনি দেখেন, আপনি যেই নামটা বললেন রুমিন ফারহানার আলোচনাটা, রুমিন ফারহানাকে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে টানা তিনি গণমাধ্যমে টকশোতে সোচ্চার ছিলেন, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এখন তার দল, তিনি যেই দলের একজন কর্মী, তার পরিবর্তে জোটের রাজনীতিতে তার পরিবর্তে সেখানে আরেকজনকে মনোনীত করা হয়েছে। এখানে যদি ধরেন আপনি রুমিন ফারহানা নারী না হয়ে যদি পুরুষও হতো, এবং সেটা যদি তার দল বিএনপির সাথে জোটগত কৌশলগত কারণে আরেকজন কিন্তু ওখানে মনোনয়ন দিতে হতো। এটা কিন্তু শুধু নারী বলেই পেল না, এটা এখানে এই সূত্রটা এখানে ঠিক খাটে না। রাজনীতিতে সিনারিওটা পাল্টে গেছে, আমরা কি এটা বলতে পারি? এটা এখানে জোটের রাজনীতি, টোটালি এখানে জোটের রাজনীতি। আপনি বরং এটা বলতে পারেন যে আগামী দিনের রাজনীতিতে যদি আপনি সত্যিকার অর্থেই যদি নারীর ক্ষমতায় এবং শুধু কিংবা তিনি নারী না, নীলুফার ইয়াসমিন মনি, মানে অত্যন্ত নীলুফার চৌধুরী মনি ও অত্যন্ত পরিচিত একজন রাজনীতিবিদ। আপনি দেখেন আপনি দেখেন যে তার আসলে ধরেন বিএনপির যোগ্য প্রার্থীটা কে আছে, নিশ্চয়ই আপনি এইভাবে আপনাকে মূল্য বিবেচনা করতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে গত 2 দিন ধরে আমরা খবর দেখছি যে এনসিপির অন্তত 6 জন নারী নেত্রী প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের ওয়ালে ঘোষণা দিয়েছেন যে তারা কি জন্য তারা এনসিপি ছাড়ছেন, কেন তারা এনসিপি ছাড়ছেন। বরং এই জায়গাটা আপনি কিছুটা পরিষ্কার হতে পারবেন যে এই বিএনপির উদাহরণটা দিলে এখানে পরিষ্কার হবে না এই ব্যাপারটা। কারণ বিএনপি একটা বড় দল, এবং যেই দলটি এর আগেও একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই জায়গায় তো মানুষের অনেক বেশি, আমরা যদি নারী জনগোষ্ঠীর কথা বলি, তাদের প্রত্যাশাও কিন্তু বিএনপির কাছে বেশি। এবং আমরা মনে করি যে এটা খুবই উল্লেখযোগ্য একটি ব্যাপার যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সেটা কিন্তু বিএনপি থেকে। হ্যাঁ, এখন পর্যন্ত তো এখন পর্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ব্যাপার। আমাদের সময় স্বল্পতা রয়েছে, উত্তরটা পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে কি যে এখন পর্যন্ত বাংলাদেশে যেই এবার যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি নারী প্রার্থী কিন্তু বিএনপির, ঘোষিত প্রার্থী নারী প্রার্থী কিন্তু বিএনপির। হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে এটা সংখ্যায় এখন পর্যন্ত নারী ঘোষিত প্রার্থী বিএনপির বেশি। তো আমাদের চেষ্টা থাকবে যে আগামী নির্বাচনে, তারপরে নির্বাচনে, কিংবা এবার আমরা উচ্চ কক্ষের কথা শুনছি, সেখানে নারীর সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় সেই আলোচনাটা শোনা যায়। অনেক ধন্যবাদ হাসান মাহমুদ। আমি আসতে চাই আলমগীর হোসেন আপনার কাছে। যেমনটি আপনি বলেছিলেন সিনারিও পাল্টে গেছে, এবং আমাদের কথার একটা পয়েন্টে থেকে এসে কিন্তু আসলে আমরা কোনো সময় আসলেই মেলাতে পারি না, দেখতে পাই যে সিনারিও পাল্টে গেছে। সেই জায়গায় আপনি আসলে কি বলবেন যে এই যে বর্তমান জোট রাজনীতি এবং নতুন একটা অনেক প্রত্যাশার একটা আকাঙ্ক্ষার একটা ভোট আগামী 12 ফেব্রুয়ারি? আচ্ছা, একটা পয়েন্ট একটু করে নেই। আপা বলছিলেন যে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হচ্ছিল। আমরা তো পত্রিকার মানুষ, আমি 2টি পত্রিকার সম্পাদক। তো আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এখন যিনি উপদেষ্টা, উনি কিন্তু নারী। ওই মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, উনিও নারী। এবং চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের মহাপরিচালক, উনিও নারী, খালেদা বেগম। তার মানে দেখেন আমাদের 3টি জায়গায় নারী আছে, উপদেষ্টা, সচিব, এবং তার মানে যে নারীরা যে মূল্যায়িত হয় নাই, যে নারীরা কোনো জায়গায় নেই তা না। একটু আগে আমাদের সহ আলোচকরা বলছিলেন যে দেশের 2 জন প্রধানমন্ত্রী, স্পিকার, বিভিন্ন জায়গায় নারীর ক্ষমতায়ন হয়েছে। কিন্তু মূল সমস্যাটা হয়েছে কি, আমরা আসলে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা থেকে আমরা এখনো বের হতে পারিনি। বাস্তবিক অর্থে যে আমাদের মন মানসিকতার আরও পরিবর্তন দরকার। এবং এখন যে ধর্মভিত্তিক রাজনীতি তো এখন চলছে, ইলেকশনের একটি বড় ইস্যু, সেখানে যদি তারা সংখ্যাগরিষ্ঠ মানে ক্ষমতায় যায়, নারীদেরকে কিভাবে কি করে, সেই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন করা হয়, কিন্তু মানে স্পষ্ট কিন্তু উত্তর কিন্তু আসে না। যে এটা কি তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি এটা আফগানিস্তানের সরকারের মতো চলবে, পাকিস্তানের মতো চলবে, কিন্তু তারা কিন্তু কোনো কিছুর উত্তর দেয় না। তো যা হোক, নারীদের আমাদের এহসান ভাই যেটা বলছিলেন যে আমাদের আলোচনার আসলেই পাল্টে গেছে। ছিল হচ্ছে ভোটের রাজনীতি, সেখান থেকে আমরা নারীর ক্ষমতায়নে চলে গেলাম। তো আসলে ভোটের রাজনীতি যেটা হচ্ছে, এটা তো খুব বেশি দেরি নেই, 12ই ফেব্রুয়ারি খুব বেশি দিন না। আমার মনে হয় যে চমক অনেক কিছু অপেক্ষা করছে, এবং আসলে ভোটের রাজনীতি পাল্টে গেছে। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন, এটাকে অনেকে মহা প্রত্যাবর্তন বলছেন। তারপরে সত্যিই সবকিছু পাল্টে গেছে। এখন এই পাল্টানোটাকে, যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে বক্তব্যের ভাষা, এটাও বোধহয় মানুষকে অনেক বেশি একটা নতুন দিকে, একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করেছে। উনি কিন্তু ওনার বক্তব্যে বারবার বলেছেন আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, শান্তি চাই। আসলে এটাই মূল মেসেজ। আমাদের দেশের এখন যে অবস্থা, আমরা মহা অশান্তির মধ্যে আছি। কোথাও কোনো বিচার ব্যবস্থা নাই, কোথাও কোনো নিরাপত্তা নাই, যেখানে যা ইচ্ছা তাই হচ্ছে, মবের নামে যা ইচ্ছা তাই হচ্ছে। এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই, এবং এই ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার যেটি মূল কথা, সেটা আসলে আমরা শান্তি চাই। কিন্তু আমি
তারেক রহমানের ওই দিনের বক্তব্য, আমি ওখানে ছিলাম না, কিন্তু টেলিভিশনে পুরো বক্তব্যটা নিরাপদ শুনেছিলাম। বাংলাদেশ, তো আসলে এই নিরাপদ বাংলাদেশটা বাংলাদেশ দরকার। শান্তি যেটা চাই আমরা, সবার সেটি ওনার এই কাম্য। বক্তব্যটাই আমরা যেন অনেক ধন্যবাদ বাস্তবে আলমগীর হোসেন। রূপ নেয়, এবং ওইটার জন্য উনি ওনার চোখ কান যেন খোলা থাকে। কারণ আসলে এটা- উনি এতদিন তো দেশের বাইরে একটা উন্নত দেশে ছিলেন, বেশ একটা প্রায় 17 বছর, তো এসে আবার আপনি দেখবেন ওনার কয়েকটি আচরণ কিন্তু আপনি দেখা গেছে যে যখন বাসে উনি টিস্যুটা ওখানে ফেলেননি, উনি একজনকে দিয়েছেন যেটি আরেকখানে হয়েছে, এরকম নানা রকম ব্যবস্থাপনা। উনি কিন্তু উঠেই ড্রাইভারকে হাতে সালাম দিয়েছেন, হাত মিলিয়েছেন, এগুলি কিন্তু উন্নত বিশ্বে এই জিনিসটা মানে উনি উন্নত কতটা বিশ্ব ধরে বলতে রাখতে, মানুষে যে সৌহার্দ্য সেটাকে রিপ্রেজেন্ট মানে করে। উনি আমরা একদম আসলে শেষে চলে এসেছি, অনেক ধন্যবাদ এই আলমগীর নতুন হোসেন। তারেক রহমানকে দেশের মানুষ দেখেছে, এই দেখাটা জন্য উনি ধরে রাখতে পারেন, সেটাই সবার কামনা। যদি এই ধরে রাখাটা সঠিক থাকে, ধরে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে মানুষ যে স্বপ্ন দেখছে যে নতুন কিছু হবে, সত্যিই আমরা শান্তিতে থাকবো, সেরকম দিকে যেতে পারে দেশ। আমরা সেই প্রত্যাশাই করি। আমরা আসতে চাই আফরোজা পারভিন আপনার কাছে লাস্ট নোট শুনতে, যে এই যে আসলে সবকিছু মিলিয়ে প্রত্যাশা, নারীর অংশগ্রহণ এবং এবারের যে বিএনপি এবং জোটের ভোট, আপনার প্রত্যাশার জায়গাটা একজন নারী হিসেবে। আমি আসলে নারী হিসাবে এই জিনিসটা চাই যে বাংলাদেশের প্রতিটা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জিরো টলারেন্স টু দ্য ভায়োলেন্স, জিভিবি মানে জেন্ডার বেস ভায়োলেন্স প্লাস যৌন নির্যাতন। এখানে আর একটা কথা হচ্ছে যে শিশুদের জন্য নতুন করে একটা অধিদপ্তর করতে হবে, কারণ মানে 36 লাখ শিশু এখন রাস্তায়, এবং চাইল্ড লেবার। তো এখানে চাইল্ড লেবার 36 জন না, কিন্তু 36 লাখ শিশু এখন রাস্তায়, পথ শিশু। তাহলে ওইটার জন্য একটা অধিদপ্তর করতে হবে, এটা আমার প্রত্যাশা। জিরো টলারেন্স টু জিবিভি অ্যান্ড পিএসএউ মানে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। তারপরে হচ্ছে জিরো টলারেন্স অফ বাল্যবিবাহ যেটাকে বলে, তো ওটাতে জিরো টলারেন্স থাকতে হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, সেখানে বরাদ্দ করতে হবে বাজেট, এই নারীদেরকে স্কিল করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বড় একটা বাজেট বরাদ্দ করতে হবে। শিক্ষা নারীদের জন্য যেভাবে আগে ফ্রি ছিল টোটাল ফ্রি থাকতে হবে। আর একটা কথা, ওই যে আমাদের যে ইয়েগুলো আছে ছোট ছোট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকগুলো, এগুলো যেন বন্ধ না হয়ে যায়। নারীর যে স্বাস্থ্য, বিশেষ করে ওটাকে মানে প্রেগনেন্সি রিলেটেড যে এটা যেন নিশ্চিত থাকে। এর আগে আমি দেখছি মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এটা সারা বাংলাদেশে যেন বন্ধ না হয়ে যায়, এটা কন্টিনিউ করতে হবে। এবং ওই স্বাস্থ্য নারীর মানে প্রেগনেন্ট জনিত স্বাস্থ্য তাকে নিশ্চিত করতে হবে সরকারকে। এটা অনেক আমার ধন্যবাদ আফরোজা পারভিন। আমরা প্রত্যাশা করি যে যেই নতুন সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, এবং দর্শক বলতেই হয় যে আমাদের আসলে এই যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের বর্তমান যে প্রত্যাশার জায়গা রাজনীতিতে, সেখানে বিএনপি এবং জোটের ভোট সেটা আগামী 12 ফেব্রুয়ারি নিশ্চিত করবে নিশ্চিতভাবে বাংলাদেশের ভাগ্য। তবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।